আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9 এর দাফিনিত কোশ্চেন বাঞ্চের 359 পেজ খুলে নিয়েছি আর এখানে আমরা মডেল সেট 4টা আমরা সলভ করে নেব। মডেল সেট 3 পর্যন্ত আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম, আজকে আমরা 4 নম্বরটা সলভ করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমাদের ফার্স্টে দেখতেই পাচ্ছ যে এই শিফটেড সেলর থেকে আমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে আর এখানে আমাদের এই এমসিকিউ গুলো সলভ করতে হবে। ফার্স্টে আছে অ্যারাউন্ড 2 miles আপ ক্রুশো ডিসকভার্ড এ স্মল স্ট্রিম, রিভার, পন্ড, ক্যানাল। তো এটা হবে রিভার। ফাইনালি ক্রুশো ডিসাইডেড টু লিভ ইন দ্য উডস, হিলস, ভিউ অফ সি, ভ্যালি অফ ফ্রুটস। তো এটা হবে ভিউ অফ সি। আই কালেক্টেড এ লিটিল ট্যালো, হেয়ার ট্যালো মিনস অ্যানিমাল ফ্যাট। ক্রুশো ডিসাইডেড টু পুট ডাউন হিজ টেক অফ অ্যাফেয়ার্স ইন এ ডায়েরি। তো এগুলো নিশ্চয়ই মানে বলে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো এমসিকিউ তো তোমরা বুঝতেই পারছো যে কোনটা কি হতে পারে আর কেন হয়েছে। আর যদি না বুঝতে পারো তাহলে এই প্যাসেজটা একবার ভালো করে পড়ে নিও, তাহলে বুঝতে পারবে এমসিকিউ গুলো কেন হয়েছে। এখানে ট্রু ফলসের মধ্যে ফার্স্ট আছে ক্রুশো ওয়াজ আনউইলিং টু লিভ দ্য আইল্যান্ড। ক্রুশো ওই দ্বীপটা ছেড়ে যেতে একদমই ইচ্ছুক ছিল না। তো এটা হচ্ছে ফলস, কারণ ক্রুশো সত্যিই ওই দ্বীপটাকে ছেড়ে চলে যেতে চাইছিল, ও বেশি দিন ওই দ্বীপের মধ্যে বন্দী হয়ে থাকতে চাইছিল না। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখে দিতে পারি আই ডিড নট বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। মানে তিনি তখনও নিজেকে রেস্কিউ করার একটা আশা রেখে দিয়েছিলেন। সেকেন্ডে আছে ক্রুশো স্টার্টেড রাইটিং হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ভিভিডলি ইন এ জার্নাল। এটা হচ্ছে ট্রু, সত্যিই একটা ডায়েরির মধ্যে ক্রুশো নিজের দৈনন্দিন কাজকর্মগুলো অবস্থা লিখে রাখছিলেন। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দিতে পারি আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। তারপরে আমাদের এখানে দুটো কোয়েশ্চেন আছে। ফার্স্ট আছে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন। কেন লেখক নিজের হ্যাবিটেশনটা ট্রান্সফার করতে চাননি। তো আমরা আনসার হিসেবে লিখব In the story A Shipwrecked Sailor written by Daniel Defoe, there was a valley of fruits like melons, ripe grapes around 2 miles up. So the narrator was tempted to transfer his habitation. তো এখানে আমরা লিখে নিয়েছি যে ড্যানিয়েল ডিফোর লেখা শিপরেক্ট সেলর গল্পে সেখানে ওই দ্বীপটাতে একটা ফলের উপত্যকা ছিল, মানে ফুটি আর পাকা পাকা আঙুরের একটা ফলের উপত্যকা ছিল ওই দ্বীপের থেকে 2 মাইল ওপরে দূরত্বে। সেই জন্য ন্যারেটার ওই তার ওই হ্যাবিটেশনটা ট্রান্সফার করার চিন্তা ভাবনায় ছিলেন। কোয়েশ্চেনটা ছিল যে ন্যারেটার কেন নিজের হ্যাবিটেশন ট্রান্সফার করার চিন্তা ভাবনা নিয়েছিলেন। তো যেহেতু ভ্যালি অফ ফ্রুটসটা ছিল সেই জন্য তিনি ওই হ্যাবিটেশন ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন আছে হাউ ডিড হি মেক এ ল্যাম্প। কিভাবে তিনি একটা ল্যাম্প তৈরি করলেন। তো এখানে আমরা লিখতে পারি ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো ক্রুশো কালেক্টেড এ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। টু দিস হি অ্যাডেড এ উইক, দাস হি হ্যাড মেড হিমসেলফ এ ল্যাম্প। ড্যানিয়েল ডিফোর এই শিপরেক্ট সেলর গল্পে ক্রুশো এক ছোট্ট প্রাণীজাত চর্বি জোগাড় করেছিল এবং একটা ছোট মালা, নারকেলের মালা যেটা হয়, যেটা নারকেল খেয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকে, সেরকম একটা কিছু জোগাড় করেছিল। তো ওখানে ছোট একটা ক্লে ডিশ জোগাড় করেছিল। ক্লে মানে সেই মাটির মতন দেখতে যেটা হয়, টিপে টিপে অনেক মডেল বানানো যায়, সেরকম একটা ক্লের একটা ছোট একটা ডিশ পেয়েছিল আর কিছু প্রাণীজাত চর্বি জোগাড় করেছিল। সেটার মধ্যে সে একটা সলতে যোগ করেছিল, দিয়ে একটা ল্যাম্প তৈরি করেছিল। এরপরে দ্য নর্থ শিপ থেকে আমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে আর এখান থেকে এমসিকিউ আমাদের সলভ করে নিতে হবে। 3 ships স্টার্টেড দেয়ার জার্নি ইন মর্নিং হবে, কারণ সকালবেলাতেই 3টে জাহাজ জার্নি করতে বেরিয়েছিল। টু দ্য ফার্স্ট শিপ দ্য উইন্ড ওয়াজ ফেভারেবল। প্রথম শিপের জন্য বাতাসটা খুবই ভালো ছিল। দ্য সেকেন্ড শিপ ওয়াজ হেল্ড বাই লিফটিং সি। উত্তাল সমুদ্রের মধ্যে দিয়ে সেকেন্ড শিপ যাত্রা করতে গিয়েছিল। দ্য উইন্ড অ্যাটাক দ্য সেকেন্ড শিপ লাইক অ্যান অ্যানিমাল। একটা পশুর মতন, একটা জানোয়ারের মতন সেকেন্ড শিপকে বাতাস শিকার করেছিল। তারপরে দুটো কোয়েশ্চেন আছে হাউ ওয়াজ দ্য ফার্স্ট শিপ ক্যারিড টু এ রিচ কান্ট্রি। কিভাবে প্রথম শিপ একটা ধনবিত্তবান একটা দেশে পৌঁছে গিয়েছিল। তো এখানে আমরা লিখতে পারি যে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য ফার্স্ট শিপ হ্যাড গান টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য রানিং সি। দ্য উইন্ড ওয়াজ ভেরি ফেভারেবল ফর ইট, সো অল ওয়াজ পসেসড বাই দ্য উইন্ড অ্যান্ড দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড টু এ রিচ কান্ট্রি দাস। ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ কবিতাতে প্রথম জাহাজটা পশ্চিমের দিকে গিয়েছিল ছুটন্ত সমুদ্রের মধ্যে দিয়ে, এবং বাতাস খুবই ফেভারেবল ছিল, খুবই মনোরম ছিল, তার জন্য সবকিছুই বাতাসের দ্বারা সুন্দরভাবে চালিত হয়েছিল এবং এইভাবেই প্রথম জাহাজটা একটা বিদ্যমান দেশে পৌঁছে যেতে পেরেছিল। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য ফেট অফ দ্য সেকেন্ড শিপ। সেকেন্ড শিপের ভাগ্যটা কেমন ছিল। তো এখানে আমরা লিখবো যে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য সেকেন্ড শিপ had turned towards the east,
for sailing over the quaking sea, but the wind was very unfavorable for it. The wind hunted the second ship like a beast and anchored it in captivity. তো এখানে আমরা লিখেছি ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ কবিতাতে দ্বিতীয় জাহাজ পূর্বের দিকে যাত্রা করতে গিয়েছিল এবং কোয়েকিং সি মানে হচ্ছে একটু উত্তাল একটু অবাধ্য সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু ওই বাতাসটা খুবই খারাপ ছিল, খুবই একদমই মনোরম ছিল না ওই দ্বিতীয় জাহাজটার জন্য। তার এই কারণে কি হয়, বাতাস তাকে একদমই একটা পশুর মতন শিকার করে ফেলে, বাতাস তার উপর আছড়ে পড়ে, তাকে তার যাত্রা ভঙ্গ হয়ে যায় এবং তাকে নোঙর ফেলতে বাধ্য করে, বন্দিদশার মধ্যে তাকে থাকতে বাধ্য করে। তারপর আমাদের একটা আনসিন দিয়ে দেওয়া হয়েছে। আনসিনটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে একটা পোস্ট অফিস আছে যেটা আর কি ডাল লেকের মধ্যে, শ্রীনগরের ডাল লেকের মধ্যে ভাসছে, সেই পোস্ট অফিস সম্পর্কে আমাদের একটা আনসিন দেওয়া হয়েছে। সেই পোস্ট অফিস আগে কি রকম ছিল, আগে কি নামে ছিল, কে তাকে রিনেম করেছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এইসব কিছু এইসব কিছু জানানো হয়েছে। আনসিন পড়ে সময় নষ্ট করছি না, আমি জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি, কোথা কোথা থেকে আনসার নিয়েছি আন্ডারলাইন করে দেখিয়ে দেবো। এখানে এমসিকিউ আছে, দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ট অন এ শিপ, হাউস বোট, প্লেন, ইয়ট। তো এটা হবে হাউস বোট, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যান ইন্ট্রিকেটলি কার্ভড ম্যারুন হাউস বোটের ওপরে ওই পোস্ট অফিসটা দাঁড় করানো আছে, তাই জন্য এটা হাউস বোটই হবে। সেকেন্ডে আছে দ্য সিল বিয়ার্স দ্য ডিজাইন অফ এ শিখারা বাস লেক হিল। তো এটা হবে শিখারা, কারণ এখানে দেখো আছে যে এই যে বোটম্যান রোয়িং এ শিখারা অন দ্য ডাল লেক। তো এখানে বুঝতে পারছি যে শিখারাটা রাইট অ্যান্সার হবে। তারপরে আছে দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ ফেসেন্ট অন দ্য, এটা হবে ওয়েস্টার্ন এজ, পশ্চিমের ধার ঘেঁষে ওই পোস্ট অফিসটা ভাসছে। দ্য পোস্ট অফিস ওয়াজ রিনেমড আফটার 2011, 2011 সালের পরে পোস্ট অফিসটাকে আবার পুনরায় নামাঙ্কিত করা হয়। ডাল লেক ইজ সিচুয়েটেড ইন শ্রীনগরেই আছে ডাল লেকটা। আর এগুলো কেন হয়েছে সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছি যে ডাল লেকটা শ্রীনগরে আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিফোর 2011 আছে, মানে এখানে আছে যে ইট ওয়াজ কল্ড নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর 2011, মানে 2011 সালের আগে এই ফ্লোটিং পোস্ট অফিসটাকে নেহেরু পার্ক পোস্ট অফিস বলে ডাকা হতো। 2011 সালের পরে এটাকে রিনেম করা হয় ফ্লোটিং পোস্ট অফিস, তার মানে কি এটাকে রিনেম করা হয়েছিল 2011 সালের পরে, সেই জন্য আমরা ওখানে আফটার 2011 দিয়েছি। আর কোন ধার ঘেঁষে বানানো ছিল, ওয়েস্টার্ন এজ। এখানে দেখো আছে যে ফেসেন্ট অন দ্য ওয়েস্টার্ন এজ অন দ্য ডাল লেক। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ট্রু ফলসের প্রথমে আছে দ্য ফ্লোটিং পোস্ট অফিস অফ ডাল লেক ইজ ক্লেম টু বি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা ট্রু, কারণ ওই ফ্লোটিং পোস্ট অফিসের মতন আর কোনো ওরকম ভাসমান পোস্ট অফিস আমাদের পুরো পৃথিবীতে কোথাও নেই, একমাত্র কাশ্মীরের শ্রীনগরেই আছে, তাই জন্য এটা ইউনিক। তারপরে আছে দ্য হাউস বোট ফ্রিলি। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা বলতে পারি একদম প্রথম সেন্টেন্সটা, টুরিস্ট টু জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাভ অ্যানাদার অ্যাট্রাকশন এ ফ্লোটিং পোস্ট অফিস অন দ্য ডাল লেক ইন শ্রীনগর, দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি। এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখলেই হয়ে যাবে। দ্য হাউস বোট ফ্রিলি রোমস অন দ্য লেক, এটা হচ্ছে ফলস, কারণ ওই হাউস বোটটা তো ঘুরে বেড়ায় না লেকের মধ্যে, ওটা তো এক জায়গাতে স্থির আছে, আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দ্য পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অফ অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিসেস অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি হোয়াইল বিং অ্যাফ্লোট। তো এটা হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য পোস্ট অফিস ওয়াজ বিল্ট ইন ব্রিটিশ টাইম। তো এটা হচ্ছে ট্রু, পোস্ট অফিসটা সত্যি ব্রিটিশ টাইমেই তৈরি করা হয়েছিল। আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি হেরিটেজ পোস্ট অফিস দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইমস। তারপরে চারটে কোয়েশ্চেন দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে হোয়ার ইজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস সিচুয়েটেড, কোথায় ফ্লোটিং পোস্ট অফিসটা মানে অবস্থিত। তো এখানে আমরা লিখবো ইন দ্য গিভেন প্যাসেজ, প্রদত্ত প্যাসেজটিতে ফ্লোটিং পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দ্য ডাল লেক ইন শ্রীনগরের ডাল লেকে অবস্থিত। তারপরে আছে হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ দ্য সিল অফ দিস পোস্ট অফিস, এই পোস্ট অফিসে যে সিলটা আছে সেটাতে ইউনিক মানে একটা যে অদ্বিতীয় ভাব আছে, সেই ইউনিকনেসটা কি আছে, আলাদা কি আছে। The seal of the post office used on everything posted from floating post office is unique because along with the date and address it bears the design of a boatman rowing a shikhara on the Dal Lake. এটা ইউনিক কারণ এটা ডেট এবং অ্যাড্রেস ক্যারি করার সাথে সাথে যে বোটম্যান এটাকে চালায় তার ছবিটাও, ডাল লেকের ওই শিখারার ছবিটাও, মানে ডাল লেকের ওই শিখারার ছবিটা যেটাতে একটা বোটম্যান ওই নৌকাটাকে চালাচ্ছে এরকম একটা ছবিটাও ক্যারি করে, সেই জন্য এটা ইউনিক। তারপরে আছে হাউ ডাজ ইট প্রমোট দ্য ট্যুরিজম অফ কাশ্মীর, কাশ্মীরের পর্যটন শিল্পকে কিভাবে এটা প্রমোট করছে। তো এখানে আমরা লিখতে পারি
The special feature of floating post office is the letters posted from here carry a special design which has the pictures queue scenery of Dal Lake and Srinagar city. These pictures reach whenever these letters are posted to and hence promote Kashmir as a tourist destination across the world. তো এই যে ফ্লোটিং পোস্ট অফিসের একটা স্পেশাল ফিচার আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এই যে পোস্ট অফিস থেকে যে সমস্ত চিঠিগুলো পোস্ট করা হয় সেই চিঠিগুলো মানে একটা স্পেশাল ডিজাইন ক্যারি করে। বেশ কিছু পিকচার্স কিউ আছে, বেশ কিছু সিনারি আছে কাশ্মীরের যেগুলো ক্যারি করে ডাল লেকের, শ্রীনগরের বিভিন্ন শহরের বেশ কিছু ক্যাপচার আছে যেগুলো ও ক্যারি সিলগুলো ক্যারি করে। এই জন্য কিন্তু কাশ্মীরের পর্যটন শিল্পের অনেকটাই উন্নতি হয়। সেই সিলগুলো দেখে অনেকেই ভাবে যে কাশ্মীর বেড়াতে আসবে। ঠিক আছে, এইভাবেই কাশ্মীরের ট্যুরিজমটা প্রমোটেড হয়। তারপরে আছে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ দ্য পোস্ট অফিস, হু রিনেমড ইট। আগের নাম কি ছিল পোস্ট অফিসটার আর কে তারপরে রিনেম করেছে। তো এখানে আমরা লিখতে পারি দ্য প্রিভিয়াস নেম অফ দ্য পোস্ট অফিস ইজ নেহেরু পার্ক পোস্ট অফিস, বাট আফটার 2011 দ্য চিফ পোস্টমাস্টার জন স্যামুয়েল রিনেমড ইট অ্যাজ ফ্লোটিং পোস্ট অফিস। এরপরে বলেছে একটা সুন্দর দেখে নাম খুঁজে নিতে এই প্যাসেজটার। তো ডাল লেক আমরা দিতে পারি না, দ্য পোস্ট অফিসও দিতে পারি না, ওয়ার্ল্ডস ইউনিক পোস্ট অফিসটা তাও ঠিক ছিল, আর দ্য ফ্লোটিং পোস্ট অফিস অ্যান্ড অবজেক্ট অফ মার্বেল এটাও আর কি ঠিকই আছে বলে আমার মনে হয়। তো আমার এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমরা যদি লিখে দাও তাহলে নাম্বার পেয়ে যাবে। দ্য ফ্লোটিং পোস্ট অফিস অ্যান্ড অবজেক্ট অফ মার্বেলটাও ঠিক আছে, ওয়ার্ল্ডস ইউনিক পোস্ট অফিসটাও ঠিক আছে। তবে আমার মনে হয় এইটার থেকে ওয়ার্ল্ডস ইউনিক পোস্ট অফিস দেওয়াটাই বেটার হবে, এটাই ভালো নাম। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ফার্স্টে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে আমাদের আর্টিকেল প্রিপোজিশন ফর্ম অফ ভার্বস দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। প্রথমে আছে অ্যান আর্লি রাইজার, এটা হবে এনজয়েস দ্য পিওর এয়ার ইন দ্য মর্নিং, এটা চিরসত্য বাক্য তাই এনজয়েস হবে। হিজ আইজ অ্যান্ড ইয়ার্স আর ডিলাইটেড উইথ দ্য বিউটিজ অফ নেচার, হেন্স উই শুড ট্রাই টু লিভ বেড বিফোর দ্য সানরাইজ। তারপরে আছে এটা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে হবে আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ সাকসেস ইন দ্য এমপি অ্যান্ড গিফটেড হিম অ্যান ইউনিক পেন। তারপরে আছে ন্যারেশন চেঞ্জ, দ্য পুলিশ অফিসার সেইড হোয়াট ডিড ইউ সি রিপন। তো রিপনকে জিজ্ঞাসা করছে, যেহেতু এটা আমরা লিখবো দ্য পুলিশ আমি এখানে পুলিশার করে দিয়েছি, যাই হোক আরটা বাদ দিয়ে দাও। দ্য পুলিশ অফিসার আস্কড রিপন হোয়াট হি হ্যাড সিন। তো এখানে আমাদের কেন হলো এটা, দ্য পুলিশ অফিসার যেহেতু রিপনকে জিজ্ঞাসা করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আস্কড হলো, আর রিপনকে যেহেতু জিজ্ঞাসা করেছে তাই রিপন হলো। আর ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কোনো লিঙ্কার বসে না, হোয়াট থাকলে হোয়াটই বসলো। রিপন যেহেতু একটা মেল, আর রিপন যেহেতু একজন মেল সেই জন্য এখানে হি হলো। আর এখানে আমাদের রিপোর্টেড স্পিচে রিপোর্টিং স্পিচে আমাদের ডিড ছিল, তাহলে অতিরিক্ত পাস্ট করতে হবে, সেই জন্য রিপোর্টেড স্পিচে হ্যাড যোগ করতে হলো। আর ওখানে সি ছিল, তো সি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের সিন দিতে হলো। তো আলটিমেট আনসার হচ্ছে দ্য পুলিশ অফিসার আস্কড রিপন হোয়াট হি হ্যাড সিন। তারপরে ভয়েস চেঞ্জ আছে মে অলমাইটি হেল্প ইউ। অলমাইটি মানে এখানে ভগবানকে বোঝানো হয়েছে, অলমাইটি মানে শক্তিশালী। তো মে অলমাইটি হেল্প ইউ ভয়েস চেঞ্জ করলে তো এটা অপটেটিভ সেন্টেন্সে আছে, অপটেটিভ সেন্টেন্সে তো এরকম করে হয় অলমাইটি মানে যেটা সাবজেক্ট থেকে সেটা আগে চলে আসে, তাহলে অলমাইটি আগে চলে আসবে, তারপরে মেটা মাইট হয়ে যায়, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে হেল্পড হবে, তারপর ইউ হবে, অলমাইটি মাইট হেল্পড ইউ। তারপরে আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ এক্সপেক্টেড নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, এক্সপেক্টেড নাউন ফর্ম হচ্ছে এক্সপেকটেশন। তাহলে এখানে আমরা সেন্টেন্সটা একটু চেঞ্জ করব, আই হ্যাভ নট এক্সপেকটেশন লাইক দিস ফ্রম ইউ। আমার এরকম এক্সপেকটেশন তোমার থেকে ছিল না, আমি তোমার থেকে এটা আশা করি না। প্রেজেন্ট টেন্সে আছে, তো আমাদের এটা প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, আমার তোমার থেকে এরকম কোনো আশা নেই। এটাই হচ্ছে আমাদের নাউন ফর্ম হয়ে গেল এক্সপেক্ট থেকে এক্সপেকটেশন। তারপর আমাদের ভোকাবুলারি ফ্রেজাল ভার্বস আছে, বিয়ার আছে। তো বিয়ার মানে সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা, যেহেতু বিয়ারের সাথে ইডি এস কিছু যোগ করা নেই তাহলে পুট আপ উইথ লিখে দিতে পারবো। অ্যাবলিশড মানে ত্যাগ করা, ডু অ্যাওয়ে উইথ মানেও ত্যাগ করা, কিন্তু যেহেতু অ্যাবলিশের সাথে ইডি যোগ করা আছে তাহলে ডুটা আমাদের ডিড হয়ে যাবে, ডিড অ্যাওয়ে উইথ হবে। আর সবসময় মনে রাখবে ফ্রেজাল ভার্বসে কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় না, ফ্রেজাল ভার্বসে সবসময় পাস্ট ফর্ম হয়। এক্সিকিউট মানে হচ্ছে কোনো কিছু একটা সম্পাদন করা, ওয়ার্কআউট মানেও সম্পাদন করা বা সলভ করা। তো এক্সিকিউটের সাথে যেহেতু আমাদের কোনো কিছু যোগ করে না তাই ওয়ার্কআউটটা ওয়ার্কআউটই থাকবে। ভোকাবুলারিতে প্রথমে আছে ইন এ ভেরি কমপ্লিকেটেড আর ডিটেলড ম্যানার, খুবই জটিল এবং খুবই মানে জড়তার একটা ম্যানারে একটা কিছু হচ্ছে, তো সেটা হয় ইন্ট্রিকেটলি। তারপরে হচ্ছে দ্য আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট অর এরিয়া, কোনো কিছুর একটা মানে ঊর্ধ্ব সীমাটা, একটা এরিয়ার ঊর্ধ্ব সীমাটা, সেটা হচ্ছে এজ। তারপর হচ্ছে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ, দেখতে খুবই সুন্দর, তো এটা হচ্ছে পিকচার্স কিউ। এনহ্যান্স অফ অর এনকারেজ, কোনো কিছুকে উজ্জীবিত করা বা উৎসাহিত করা, সেটা হচ্ছে প্রমোট। তো এগুলো কোথায় আছে চলো আনসারের মধ্যে দেখে নিই। ফার্স্টে আমাদের এখানে আছে এজ, এখানে আছে ইন্ট্রিকেটলি, এখানে আছে
তারপরে আর কি কি দেখালাম, পিকচার্স কিউ এইখানে আছে, এখানে কোথায় একটা দেখেছিলাম, এখানে আছে পিকচার্স কিউ, আর এখানে আছে প্রমোট। তারপরে তো রাইটিং আছে, অনেকক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখছো রাইটিংগুলো পাওয়ার জন্য, কিন্তু রাইটিং এই ভিডিওতে আমি দেবো না। রাইটিংটা দেবো হচ্ছে পরের 3টে ভিডিওতে, যার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো এক্ষুনি এই ভিডিওটা পজ করে ডিসক্রিপশন বক্সে চলে যাও, আর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পরপর 3টে রাইটিংগুলো দেখে নাও। আর 3টে রাইটিং আলাদা দেওয়ার একটাই কারণ মডেল সেটের মধ্যে যদি আমি রাইটিংগুলো দিয়ে দিই, অনেকের ইন্ডিভিজুয়ালি এই রাইটিংগুলো দরকার হয়, তারা তো মডেল সেট দেখতে আসবে না, একটা 10 মিনিটের বা 2 মিনিটের ভিডিওর জন্য তারা 8 ঘন্টার ভিডিও দেখতে আসবে না, তাদের কথা চিন্তা করে রাইটিংগুলো আলাদা দেওয়া হচ্ছে। আর তোমাদের কথা চিন্তা করে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ক্লাস 9-এ দেখানোতে কোশ্চেন আছে 362 পেজ খুলে নিয়েছি। আর মডেল সেট 4-এর যে সমস্ত সেকশন সিতে রাইটিং স্কিলগুলো ছিল সেগুলো আমরা এই ভিডিওতে সলভ করব, কিন্তু সবগুলো নয়, মাত্র একটা ভিডিও মানে আমাদের প্রথমেই যে বায়োগ্রাফি আছে কৈলাস সত্যার্থীর, এনার নাম তোমরা কখনো শুনেছো কিনা আমি জানি না। তো ইনি এই জন্যই ভাইরাল, কারণ ইনি শিশু যে শ্রমিকের ব্যাপারটা আছে সেটাকে বাদ দিয়েছেন, চাইল্ড লেবার থেকে অনেক চাইল্ডকে ইনি মুক্ত করেছেন। ইনি একজন সোশ্যাল রিফর্মার, ইন্ডিয়ান। তো এনার বায়োগ্রাফি লিখতে হবে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, সেগুলোকে বাড়ি চাড়িয়ে আমাদেরকে মোটামুটি ওই 100টা ওয়ার্ড করতে বলা হয়েছে, মোটামুটি 150-200টা করতে হবে। তো চলো এটাকে আমরা দেখে নিই কী করে লিখে নিতে পারি। আর নেক্সট দুটো ভিডিওর লিঙ্ক অবশ্যই তোমরা মডেল সেট 4-এর ভিডিওতে পেয়ে গেছো, ওইখান থেকে দেখে নেবে।